নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ভালো রাখার পরামর্শটা এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু দেওয়ার প্রচেষ্টা রাখবো। ভালো তো আপনাদের থাকতেই হবে, ভালো যদি আপনারা না থাকেন তাহলে জীবনে আনন্দ উপলব্ধি করবেন কিভাবে? বর্তমানে আনন্দ করার বা আনন্দ পাওয়ার সময়টাই কিন্তু সামনে আসন্ন। একদম আমরা পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, তাই প্রত্যেকটা দিনে আপনাকে রেডি থাকতে হবে, আপনাকে সুস্থ রাখতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, না হলে কিন্তু সবকিছু একেবারে মাটি। তবে শুধুমাত্র পুজোকে উদ্দেশ্য করে আমি সুন্দর হব, পুজোকে উদ্দেশ্য করে আমি সুস্থ থাকার টিপস গুলো ফলো করব, তা কিন্তু একদম নয়। পুজোর আনন্দ বা যে কোনো দিনের আনন্দ প্রত্যেকটা দিনের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। আপনি যদি বছরের প্রত্যেকটা দিন সুন্দর না থাকেন, ভালো না থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। তাই প্রত্যেকটা মুহূর্তকে ভালো রাখার চেষ্টাটা কিন্তু করুন। আজকে আপনাদের জন্য সেরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে কোন দিকগুলো আপনাকে নজর রাখতে হয় আপনাকে নিজেকে ভালো রাখার জন্য। সব থেকে বেশি যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে পেটের সমস্যা। আমরা দেখবেন যে প্রত্যেক পরিবারের একজন দুজনের পেটের সমস্যা থাকে, হয় অত আমাদের হজমের প্রবলেম হয় বা আমাদের বিভিন্ন অ্যাসিডিটির সমস্যা হয়, আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমাদের লেগেই রয়েছে। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যারা অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সর্বদা একটা কথা বলে যে আপনার পেটের সমস্যার সব থেকে ভালো চাবিকাঠি লুকিয়ে রয়েছে এনবিপির কাছে। তবে এনবিপিতে শুধুমাত্র পেটের সমস্যার সমাধান পাওয়া যায় তা কিন্তু নয়। যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হতে পারে, আপনার সুগার, আপনার প্রেশার, আপনার থাইরয়েড, আপনার অস্থির সমস্যা, আপনার নার্ভের সমস্যা রয়েছে, আপনার স্কিন ওরিয়েন্টেড নানা রকমের জটিল কঠিন সমস্যা রয়েছে, আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনির সমস্যা রয়েছে, আপনার ব্রেনের কোনো সমস্যা রয়েছে, বা আপনার পরিবারের কোনো মানুষের ম্যানিয়া বা আত্মহত্যা করার প্রবণতা বা খিটখিটে মেজাজ এই ধরনের সমস্যা রয়েছে, নেশাগ্রস্ততার সমস্যা রয়েছে, বাচ্চাদের কিছু সমস্যা রয়েছে, মহিলাদের গাইনো সমস্যা রয়েছে, ইনফার্টিলিটির মতন সমস্যা রয়েছে, পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা রয়েছে। সমস্যা যাই হোক না কেন, এমনকি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রথম প্রমাণ করেছে যে ক্যান্সারের ট্রিটমেন্টও এনবিপি করতে পারে। প্রচুর ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু এখানে হচ্ছে এবং তারা ভীষণ ভালো আছে। পার্কিনসনের মতন সমস্যা, নার্ভের একটা মারাত্মক সমস্যা, সেই সমস্যার সমাধানও কিন্তু এখানে মানুষ পাচ্ছে। এত জটিল কঠিন রোগগুলোর সমস্যার সমাধান যেখানে পাচ্ছে, সেখানে পেটের সমস্যাটা খুবই ছোট্ট একটি সমস্যা, কিন্তু এই সমস্যাকে যদি আপনি ইগনোর করেন, এটাই সব থেকে বড় একটা ঘটনা আপনার জীবনে ঘটিয়ে ফেলতে পারে। তাই পেটকে ভালো রাখুন, পেটের যত্ন নিন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি রয়েছেন আপনারা। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কিন্তু সরাসরি কথা বলার জন্য ফোন করুন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই ডক্টর ভাদুরী। তবে আজকে আমাদের সকলের তরফ থেকে একটা প্রশ্ন, যে পেটের সমস্যা কেন হয়, আমাদের পেটের সমস্যা কি, অভ্যাস ভুল করার কারণে এই পেটের সমস্যা আমাদের তৈরি হচ্ছে, সবটাই শুনবো। দেখুন, বলতে গেলে আমাদের পেট হচ্ছে রোগের আতুর ঘর, আবার সুস্থ থাকারও কিন্তু চাবিকাঠি রয়েছে এই পেটের মধ্যেই। তাহলে আমরা যদি আমাদের পেটকে ঠিক মতো চালনা করতে পারি বা পেটের ঠিক যত্ন নিই, একে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা রোগের হাত থেকে বেঁচে যাব। তাহলে প্রথমে আসি যে আমাদের পেটের কাজটা কি আমরা বুঝি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমরা যে কোনো খাদ্য খাবার যখন খাই, খাদ্য খাবার খেলে প্রথমে আমরা কি করি, ওটা মুখ দিয়ে প্রথমেই চলে যায় আমাদের পাকস্থলীতে। পাকস্থলীতে আমাদের বিভিন্ন ধরনের হজমের যে প্রক্রিয়াগুলো হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমস থাকে, বিভিন্ন ধরনের কি বলবো, বিভিন্ন ধরনের জুস থাকে, যে জুসগুলো আমাদের কিন্তু খাদ্য খাবার হজম করতে সাহায্য করে। তার মধ্যে আমাদের কিন্তু HCl বলে একটা অ্যাসিডও থাকে আমাদের এই পাকস্থলীর মধ্যে, যেগুলো আমাদের খাদ্য খাবার হজম করতে, সঠিকভাবে হজম করতে সাহায্য করে। আরেকটা কথা বলবো যে এই যে বিভিন্ন রকমের জুস আছে যেগুলো আমাদের হজমে সাহায্য করে, এগুলোর কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে আসছে। যেমন ধরুন, লিভার থেকে কিছু আসছে, আমাদের প্যানক্রিয়াস থেকে কিছু আসছে, এরকম বিভিন্ন ভাবে কিন্তু আমাদের পেটের মধ্যে এই জুসগুলো আমাদেরকে হজম করতে সাহায্য করে, যেগুলোকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইমস। ঠিক আছে, এইবার খাদ্য খাওয়াটা যদি সঠিকভাবে পচে, মানে পাচন ক্রিয়াটা যদি সঠিকভাবে আমাদের স্টমাকে হয়, তারপরে সেগুলো চলে যায় আমাদের ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন থেকে যেটা
আরো কিছু হজম হয় এবং হয়ে যেটা আমাদের পৌষ্টিক অংশ যেটা আমাদের খাবারের মানে পুষ্টিগত মান যেটার মধ্যে রয়েছে মানে নিউট্রিশন আমি যেটা বলি সেটা করে যায় প্রথমে লিভারে যায়, লিভার সেটা ছাঁকনি হিসাবে কাজ করে যেটা ভালো সেটাকে আমাদের ব্লাডের মধ্যে পাঠিয়ে দেয় এবং ব্লাড সেটাকে কিন্তু মানে বহন করে নিয়ে যায় সারা শরীরের প্রত্যেকটা কোষে এবং আমরা সেই যখন পুষ্টিগত মান আমাদের খাদ্য খাবারে ভালো থাকে তখন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। এবং যেটা অপ্রয়োজনীয় জিনিস যেটা আমাদের শরীরের দরকার নেই বা ক্ষতিকারক শরীরের জন্য সেটা কিন্তু আমাদের মল হিসাবে শরীর থেকে বেরিয়ে যায় আমাদের অ্যানাস দিয়ে, যেটা আমরা ডেইলি আমরা মল ত্যাগ করি যেটা বলি, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। এবার গন্ডগোলটা তখন হয় যখন আমাদের এই যে খাদ্য খাবারটা ঠিক মতো হজম হয় না। এবার প্রশ্নটা তার জন্যই আসছে যে কেন আমাদের পেটের গন্ডগোলটা হয়, তার মানে হজম হয় না কেন ঠিক মতো, তার জন্য প্রথম হচ্ছে আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেটা কিন্তু আমরা যদি বৈজ্ঞানিক ভিত্তি না মেনে চলি সেটা তখনই কিন্তু গন্ডগোলটা হয়। দেখুন আমাদের শরীরটা তো তৈরি হয়েছে একটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছি আমরা, এবং সেটার কিন্তু একটা নিয়মও রয়েছে। সেই নিয়ম মেনে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ জীবন লাভ করব এবং দীর্ঘায়ু লাভ করব। কিন্তু গন্ডগোলটা আমরা নিজেরাই করে ফেলি। তার প্রথম কারণ হচ্ছে আমাদের খাদ্য খাবার ধরন। এই খাদ্য খাবার ধরন যদি ঠিক না থাকে তখনই কিন্তু গন্ডগোলটা প্রথমে একটা একটা করে স্টেপ বাই স্টেপ এটা আসতে থাকে। একদম এই স্টেপ বাই স্টেপ গন্ডগোল এবং এই গন্ডগোলগুলোর স্টেপ বাই স্টেপ কি সমাধান সবটাই কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তবে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত অর্থাৎ মুখমণ্ডল বা মুখ গহ্বর থেকে একেবারে মলদ্বার পর্যন্ত একটা লম্বা প্রসেস এবং ঈশ্বর এই যে প্রসেসটা তৈরি করেছে এটা আপনি বানাতে পারবেন না নিজে, কয়েক কোটি টাকা বোধহয় এটার দাম। তো এত দামি একটা জিনিস ভালো কিছু এটার মধ্যে দিন না, খারাপ কিছু দিয়ে এটাকে প্লিজ আমরা নষ্ট করব না। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রবিশঙ্কর জানা বলছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। বয়স কত? বয়স 28। কি প্রবলেমের জন্য ফোন করলে? সমস্যা বলতে আমার তলপেটে ব্যথা হয় আর কোমরে ব্যথা হয়, অনেক সময় তলপেটে খেচখেচ করে ব্যথাটা হয়, রক্ত নেই। আচ্ছা আচ্ছা, তলপেটে ব্যথা হয় আর হচ্ছে আপনার কোমরে ব্যথা। আপনার কি ধরনের কাজকর্ম করেন আপনি? আমি তো অফিসিয়ালি কাজ করি, বসে ল্যাপটপে বসে। আর আপনার খাওয়ার ধরনটা কেমন? রাত্রে একটু খেতে লেট হয়, তো দুপুরে খাওয়াটা ঠিকঠাক থাকে মোটামুটি। মানে রিচ খাবার বেশি খান কি? একদিন একদিন রিচ খাবার হয়ে যায়। এবং আপনার যে এর সাথে আনুষঙ্গিক কোনো কিছু নেশা রয়েছে? হ্যাঁ। কি ধরনের নেশা বলুন? নেশার মানে তো আমাদের আগে এরকম সমস্যাগুলো হতো না, তো মাঝখানে ভালো ছিল। না নেশা কি করেন? নেশা কিছু রয়েছে কি? না, নেশা এমন কোনো কিছু নেই, পানটা খাই আর কিছু না। পান জর্দা দিয়ে পান খান কি? না। আচ্ছা, শুধু পান খাচ্ছেন, এমনি অন্য কোনো নেশা নেই, তাই তো? ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, প্রথম কথা আপনার বসে কাজ আপনি বললেন, এই যে আমি বলছিলাম যে টাইমে খাওয়ার একটা ব্যাপার আছে। রাতের খাওয়াটা একটু অনেক সময় উল্টো পাল্টা রিচ হয়ে যায় আপনি বলছিলেন, কিন্তু সকালের খাবারটা ঠিক আছে। আমি আয়ুর্বেদ মতে বলছি যে আমাদের যে ডেইলি একটা রুটিনে আমরা চলি তার মধ্যে খাদ্য খাবারের সময়টা হচ্ছে সবচেয়ে ভালো যখন সূর্য উঠেছে, সূর্য আকাশে দেখা যায় তখন থেকে শুরু করে যখন সূর্য অস্ত যাবে তার মধ্যে। এবার আপনি বলতে পারেন আজকালকার দিনে আপনি কি সেই টাইমটা ম্যানেজ করতে পারেন যে আপনি এই সময় বেঁধে খাওয়া? অবশ্যই নয়, কিন্তু যতটা পারবেন সেই নিয়মটা মানার চেষ্টা করবেন। আমরা অ্যাকচুয়ালি 100%-র মধ্যে 90%ই নিয়মটা করি না, 10% হয়তো আমরা নিয়মটা মেনে চলি। এবার যদি এটা আপনি অ্যাটলিস্ট 40 to 50% নিয়মটা মেনে চলেন তাহলেই দেখবেন আপনি অনেক বেশি সুস্থ আছেন। কি করতে হবে? ঘুম থেকে ফার্স্ট উঠে আপনার যে একটু হালকা গরম জল খেয়ে নিতে হবে, যাতে আমাদের এই খাদ্য খাবারের যে নালী যেটা আছে সেটা যাতে পরিষ্কার হয়ে যায়। রাতের বেলা আমরা খাদ্য খাবার খাই, তখন তারপরে অনেক কিছু অনেক সময় হজম তো হয়তো হলো, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ফুড পাইপের মধ্যে কিন্তু অনেক খাবার লেগে থাকে তার ওয়ালের মধ্যে। কারণ অনেক সময় আমরা এমন কিছু খাই যেটার মধ্যে হয়তো ফ্যাট থাকে, আঠালো ভাব থাকে, সেগুলো অনেক সময় লেগে থাকে, ময়দা জাতীয় জিনিস একদম
ঠিক আছে, সেগুলো লেগে থাকতে পারে। এবার যখন আমি গরম জলটা খাবো সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কারণ আমরা জানি যে কোনো কিছু গলিয়ে দিতে বা সেটাকে মানে ডাইলেট করতে কিন্তু গরম জল মানে গরম কাজ করে। আবার উল্টোটাই হয়, যেমনি আপনি ঠান্ডার মধ্যে আপনি যদি জল রেখে দেন সেটা বরফ হবে, গরমের মধ্যে জলটা দিলে আগুনের সামনে দিলে সেটা জল হয়ে যাবে বরফটাকে। তো এই সিস্টেমটা কিন্তু আমাদের শরীরের মধ্যেও করা যেতে পারে। এবার আপনি জলটা খেয়ে রাত ওইভাবে সারাদিন শুরু করলেন, সকালটা শুরু করলেন, তারপরে আপনি দেখতে হবে যে আপনার পায়খানাটা পরিষ্কার হচ্ছে কিনা। আপনার পায়খানা যদি পরিষ্কার না হয় তাহলে যেমনি ধরুন ওটা পেটের মধ্যে জমে থাকবে, দুটো ব্যাপার হবে। ওটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, শরীরে আমাদের ওই পায়খানাটা দরকার নেই, মল আমরা ত্যাগ করতে হবে শরীর থেকে, তাহলে আমরা ভালো থাকবো। এবার যদি ওটা কনস্টিপেশন হলো, আপনার রেগুলার পায়খানা হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, গেলেন অল্প পটি করলেন চলে এলেন, ঠিক হলো না, যেন পেটটা কেমন করছে, অ্যাকচুয়ালি পেটটায় গন্ডগোলটা থাকে। তখন কি করবে, ওখানে ফার্মেন্টেশন হয়, মানে ওটা পচন ধরতে ধরতে ওখানে কিন্তু গ্যাস তৈরি হবে। এই গ্যাসটা কিন্তু আমাদের ওপর দিকে সব সময় ওঠার চেষ্টা করবে। গ্যাসের ধর্মই হচ্ছে ছড়িয়ে পড়া, অটোমেটিক এই গ্যাসেরও কিন্তু ধর্ম হবে ওপর দিকে। যেহেতু ওপর দিকে একটা রাস্তা পাবে, সে ওপর দিক দিয়ে আসার চেষ্টা করবে এবং শরীরে যখন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় আমরা ব্যথা অনুভব করি, একটা চাপা চাপা কামড়ে ধরেছে ব্যথা, পিঠে, বুকে, ঘাড়ে, মাথা, এই বিষয়গুলো ব্যথা হয়, মাথা যেন ভার হয়ে গেছে, এই গ্যাসটা একটা বড় কারণ। তাহলে আমি খাবার কথা একটা বললাম কি, সকালে এইভাবে খেলে আপনার কিন্তু মলত্যাগটাও ঠিক মতো হবে, এটা একটা। দ্বিতীয়ত, ঘুম থেকে ওঠার পর আপনি যখন খাওয়া শুরু করছেন, মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে আপনি সারাদিনের সবচেয়ে ভারী খাবারটা, হেভি মিল যেটা বলি, সেটা কিন্তু ওই টাইমে খাওয়ার চেষ্টা করুন। সেটা 1টার জায়গায় 1:30 হয়ে গেল, সেটা আলাদা কথা, কিন্তু টার্গেট রাখুন যে 12টা থেকে 1টার মধ্যে এই খাবারটা খাবেন, যেই টাইমে আমাদের সূর্য আমাদের মাথার ওপর থাকে। তখন কি হয়, আয়ুর্বেদ বলছে যে আমার যে পেটের অগ্নি, যেটা মানে আমরা ডাইজেস্টিভ ফায়ার বলি, সেই ফায়ারের ক্ষমতা অনেক বেশি থাকে খাদ্য খাবার হজম করানোর জন্য, সেটাকে পচানোর জন্য। ঠিক আছে, এই যে পাচন ক্রিয়াটা মানে সেই খাদ্য খাওয়াটাকে পচানো হয়, পচানো মানে হজম করানো হয়, এই টাইমে সবসময় ভালো কাজ করবে। এবং যত আপনার দিন গড়াবে, মানে 1টার পর 2, 3, 4, 5টা খাদ্য খাওয়াটাকে হালকা করে দিন, হালকা খাবেন এবং খাবেন যখন আপনার খিদে পাবে। খিদে পাওয়া মানে সেই সময় আপনার শরীর খাদ্য চাইছে, আর তার আগের যে খাওয়াটা খেয়েছেন সেটা হজম হয়ে গেছে, এইটা মাথায় রাখতে হবে। এইভাবে খাদ্য খাবার গুলো একটা টাইম মেপে যখনই করবেন, দেখবেন আপনার ঠিক ওই টাইমটা এলে আপনার খিদেটা পাবে। কারণ ব্রেন বুঝে নেবে যে এই সময় আমার যে খাদ্য খাওয়াটা খাচ্ছে সেটা খরচা হয়ে যাচ্ছে, আমার শরীর নিয়ে নিচ্ছে, তারপরে আবার আমার এনার্জির দরকার, তখন আবার আপনার পেটের মধ্যে একটা হাঙ্গার প্যাং বলে ওটাকে, মানে খিদের একটা ব্যথা, মিষ্টি একটা ব্যথা হয় পেটের মধ্যে। সবাই বুঝতে পারি যে হ্যাঁ এখন আমার খিদে পেয়েছে। বাচ্চারাও দেখবেন খিদের ব্যথা হলে কেঁদে ওঠে, মা তখন দুধ খেতে দেয়। এই যে খিদে পাওয়াটা সবার মধ্যেই ওই সেন্সটা আছে, এবং খিদে যখন নষ্ট হয়ে যায় তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে পেট ভার হয়ে আছে, খিদে পাচ্ছে না। ঠিক আছে, তাহলে এইভাবে নিয়ম করে রাতের খাবারটা চেষ্টা করতে হবে যতটা আর্লিয়ার করা যায়। এবার আপনার মনে হবে যদি তাড়াতাড়ি খেয়ে ফেলি রাতে তো খিদে পেয়ে যাবে, না, একদম নয়। যখন আপনি এটা কিছুদিন ধরে অভ্যাস করে ফেলবেন, শরীর কিন্তু ওটাই মেনে নেবে যে এই সময় আমি খাদ্য খাবারটা পাবো, তারপরে পাবো না। শরীর ওইভাবেই নিজেকে কিন্তু ঠিক করে নেবে। আর এটা কিন্তু একদম বৈজ্ঞানিক, যে আজকে যেটা ধরুন সার্কেডিয়ান রিদম বলে একটা কথা আছে, ঠিক আছে, আমাদের কখন ঘুম থেকে উঠবো, কখন ঘুমাতে যাব, কখন খাবো, এই যে রিদমটা, এইটা সূর্য ওঠা থেকে শুরু করে এবং পরের দিন সূর্য ওঠা আগে পর্যন্ত কিন্তু এই রিদম একটা চক্র ভাবে ঘোরে। এবং এর উপরে কিন্তু কি বলবো, নোবেল প্রাইজ পেয়েছেন সায়েন্টিস্টরা। আর দেখুন এখন নোবেল প্রাইজ পেয়েছে, কত বছর আগে, 5000 বছর আগে কিন্তু আয়ুর্বেদ এটাকে বলে গেছে, যেটার উপরে নোবেল প্রাইজ পেয়েছে। নিশ্চয়ই সেটা কোনো মানে মন গড়া কথা নয়, ঠিক আছে। তাহলে সেটার উপরে যদি নোবেল প্রাইজ পেয়ে থাকে, তার কত বছর, 5000 বছর আগে যখন আমাদের এখানকার ভারতবর্ষের মাটিতে যারা আয়ুর্বেদ আচার্যরা ছিলেন, আয়ুর্বেদ নিয়ে যারা চর্চা করেছে, তারা আয়ুর্বেদের বৈজ্ঞানিক বলতে পারেন বা তারা রিসার্চার বলতে পারেন, তারা দেখেছে যে এইটাই সঠিক পদ্ধতি। এবং তখন ওনারা যেটা বলে গেছে, আজকে আমি এটাই বলছি, যে এইভাবে নিয়ম করে যদি আপনি চলতে পারেন, দেখবেন অনেক সমস্যা পেটের কিন্তু সমাধান হয়ে গেছে। এবং তারপরেও যারা ধরুন
দেখছেন যে আপনি বুঝে উঠতে পারছেন না, সেটাকে গুছিয়ে উঠতে পারছেন না, তাহলে যাদের ওরকম সমস্যা আছে বলবো আমাদের এনবিপি তে আসুন, এসে ট্রিটমেন্ট করান, দেখবেন আস্তে আস্তে এই প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে আর আপনি একটা সিস্টেমের মধ্যে অটোমেটিক চলে যাচ্ছে। একদম একটা সময় ছিল যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত সমাজ হিসেবে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু মর্যাদা পেত, এবং সেখানকার আয়ুর্বেদ মুনি ঋষিরা যে তথ্যগুলো দিয়েছিল সেগুলো সত্যি এখন বারংবার কিন্তু প্রমাণিত হচ্ছে সত্য হিসেবে। তার মানে বুঝতে পারছেন আয়ুর্বেদের দমটা, শক্তিটা, পড়াশোনাটা, পাওয়ারটা কতটা বেশি। সেই আয়ুর্বেদ নিয়ে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সেই মেডিসিন গুলোকে কিন্তু আরো অনেক উন্নত ভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এখন মেডিসিনও অনেক আধুনিকরণ করা হয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্টকে অনেক আধুনিক করা হয়েছে, কিন্তু বেসটা কিন্তু সেই পিওর আয়ুর্বেদ যেটা সারা পৃথিবীতে সমাদৃত ছিল, এখনো আছে। মানুষ এখনো আয়ুর্বেদকে নিয়ে কিন্তু বিদেশের মাটিতে প্রচুর রিসার্চ চলছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মোহন বলছিলাম মাধবপুর থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম? সমস্যা ম্যাডাম, আমার চুলের সমস্যা। হ্যাঁ বলুন, কি সমস্যা? বয়স কত? বয়স হচ্ছে বেশি না, 23। 23। কি চুলের সমস্যা হচ্ছে? কালকের প্রবলেম হচ্ছে, মানে চুলটা উঠছে আর খুশকির সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা 3-4 মাস ধরে, বেশি দিন হয়নি। আচ্ছা, আপনি মাথা পরিষ্কার কতদিন করেন, মানে সপ্তাহে কদিন আপনি শ্যাম্পু দেন? শ্যাম্পু দিয়ে করি প্রায় 2-3 দিন অন্তর অন্তর। আপনার কি বাইরে যাওয়া অতিরিক্ত মাত্রায় হয়? মানে বাইরে বলতে আমি একটু বল টল খেলি তো, রোদে খেলা হয়, করা হয় এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, প্রথম কথা, আপনি বল টল খেলেন, তার মানে আপনার খাদ্য খাওয়ার মধ্যে পুষ্টিগত মান রয়েছে, ঠিক আছে। এবার কিছু কিছু আছে যেগুলো আমাদের চুলের জন্য খুব উপকারী, যেমন ধরুন আপনি ভিটামিন ই বা সি, এগুলো দেখবেন স্কিন হেয়ারের জন্য খুব ভালো কাজ করে। আবার প্রোটিন, একটা প্রোটিন আছে যেটাকে বায়োটিন বলা হয়, ঠিক আছে, সেটা আপনি ডিমে কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি ননভেজ খান তাহলে ডিমের মধ্যে ভালো বায়োটিন পাবেন। এছাড়া বিভিন্ন শাকসবজিতেও কিন্তু পাওয়া যায় এগুলো। তো এই ধরনের খাদ্য খাবার আপনার যদি ডায়েটে থাকে, তার মানে চুলের জন্য যেটা প্রোটিন দরকার সেটা আপনার পাচ্ছে। কিন্তু কি হয়েছে, আপনার মাথায় ড্যান্ড্রাফের সমস্যা হয়েছে, যেটা স্ক্যাল্পে হয়, এটা চুলের ভেতরে হয় না, এটা চুলের মানে আমাদের যে স্ক্যাল্প, যেটা আমরা বলি টাকটা যেটা আছে আমাদের চুলে, তো সেই জায়গাতেই কিন্তু তৈরি হয়। এবার এইটা যদি আপনি ঠিক করে না ফেলতে পারেন, এটা এক ধরনের কি বলবো ইনফেকশন। আপনার হয়তো এটা মানে শরীরে প্রাণ হানির কোনো ব্যাপার নেই, কিন্তু এটা সমস্যাটা এমন যেটা আপনার বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। যেমনি আপনার ড্যান্ড্রাফ থেকে আপনার চুলের সমস্যা হচ্ছে, আবার দেখবেন যে ব্রণ বা অ্যাকনের মতো কিন্তু র্যাশও আপনার বেরাতে পারে, বুকে, পিঠে, কপালে এগুলো হতে পারে। তো এই ড্যান্ড্রাফ কিন্তু ঠিক করতে হবে, সারাতে হবে। শুধু শ্যাম্পু দিয়ে কিছুদিন আপনি ইউজ করলেন, অনেক শ্যাম্পু বাজারে রয়েছে, সেগুলো দিয়ে আপনার ড্যান্ড্রাফ, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বলা হচ্ছে, সেগুলো হচ্ছে মেনটেনেন্স এর জন্য। এবং দেখতে হবে যে আপনার স্ক্যাল্পটা কি টাইপ। মেনটেনেন্স করতে গিয়ে যদি দেখা যায় আপনার স্ক্যাল্পটা এমনিতেই ড্রাই, আর এই যে খুশকিটা দেখবেন ড্রাই হয়ে ওঠে, স্ক্যাল্প গুলো ফ্লেক্সের মতো ওঠে, মানে মাসের আচার মতো কিন্তু ছোট 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 ওগুলো ওঠে। চুল ঝাড়া দিলে পরে কালো জায়গায় ফেললে বুঝতে পারবেন আপনি জিনিসটা, চিরুনিতে লেগে থাকে, এরকম হয়। চুল ঝেড়ে নিলে হয়, এটা একরকম। আবার রয়েছে আপনার কি একটা স্টিকি ড্যান্ড্রাফ বলা হয়, মানে আঠালো। আপনি হয়তো চুল ঝাড়া দিলে পড়বে না, কিন্তু নখ দিয়ে খোঁচালে, ওই জায়গাটা টানলে, আঁচড় দিলে দেখবেন আপনার নখে উঠে আসছে, সেটাও কিন্তু ড্যান্ড্রাফ, ঠিক আছে। এবার আপনি একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ধরুন দোকান থেকে দেখে কিনে নিলেন, আপনার স্ক্যাল্পটা হয়তো খুব ড্রাই, তাহলে কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা কিছুদিনের জন্য হয়তো ড্যান্ড্রাফটা আসতে দেবে না, কিন্তু স্ক্যাল্পটাকে অতিরিক্ত ড্রাই করে ফেলবে। তাহলে জেনে নিতে হবে যে আপনার কি ধরনের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে। আমাদের কিন্তু এনবিপির তে এই কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মাধ্যমে কিন্তু সঠিক আপনার জন্য কোনটা দরকার সেই ধরনের শ্যাম্পু কিন্তু প্রিপারেশন আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তাহলে কিভাবে ওটা মেনটেনেন্স হবে, যাতে আবার নতুন করে ফিরে না আসে। এবং যেই উৎস থেকে আপনার চুলের সমস্যাটা তৈরি হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল অনেক সময় ভেঙে যায়, তার মানে চুলটা স্বাস্থ্যকর নয়, চুল গোড়া থেকে উঠে আসছে, তার মানে আপনার স্ক্যাল্পটাই ড্যামেজ হয়ে গেছে। সেগুলোর ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপিতে আছে। এখানে এই সব ধরনের ট্রিটমেন্ট গুলো পেয়ে আপনার দেখা যাবে আস্তে আস্তে নর্মাল ভাবে, যেমন চুলের থাকার কথা আরো 5 জনের আছে,
তার গ্রোথ যেরকম ভাবে হচ্ছে, চুল পড়াটা যেভাবে কন্ট্রোল হয়ে যাচ্ছে, এগুলো হয়ে গিয়ে দেখবেন আপনার কিন্তু টাক পড়ে যাওয়ার দিকে যেতে দেবে না। নর্মালি কিন্তু যেভাবে চুল হতে হয়, যেভাবে থাকতে হয় সেভাবেই হবে। একদম। চুলের সমস্যা হোক, স্কিনের সমস্যা হোক, ইন্টারনাল বা এক্সটার্নাল যে কোনো ধরনের সমস্যা হোক, ক্রিটিক্যাল হোক সেটা বা ক্রনিক ডিজিজ হোক, সবকিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর যেহেতু পুজোর আগে বা মৌসুমের আগে আমরা অনুষ্ঠান করছি, সেখানে কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে এনবিপির আরেকটা কিন্তু ডিভিশন রয়েছে, যেখানে কিন্তু স্কিন এবং হেয়ার নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা হচ্ছে এবং যেখানে কিন্তু খুব উন্নত মানের ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। কিছু মেশিনারিজ ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন যেটা খুব অত্যাধুনিক কিছু ট্রিটমেন্ট, এবং তার ফলে কিন্তু চিরকালের মতন আপনার স্কিন এবং হেয়ারের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে নির্মূল করা যাচ্ছে। এটা বলে রাখলাম। পুজোর আগে যদি কেউ যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারেই ফোন করুন, আলাদা করে কোনো নাম্বার এখন ভাবতে হবে না। 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, তারা আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে দেবে। অবশ্যই আমরা পেটের সমস্যার আলোচনায় আবারও আসবো, তার আগে একটু চট করে বলে রাখি যে আপনারা জানেন যে মেচেদায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। আসলে সত্যি কথা বলতে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার যে এখন কোথায় নেই সেটা আমরা নিজেরাই মনে করে উঠতে পারি না। সর্বত্র কিন্তু এনবিপি চেম্বার রয়েছে, আপনি আপনার এলাকায় খুঁজলেই এনবিপি কে কিন্তু পেয়ে যাবেন। এত জায়গায় এনবিপি ছড়িয়ে পড়ার উদ্দেশ্যটা কি? কারণ আপনারা যেন সঠিক ট্রিটমেন্টটা পান, অন্য কোথাও গিয়ে যেন মিসগাইড না হন এবং এক্সপেরিমেন্ট আপনার উপরে যেন কেউ না করে। কিন্তু যদি আপনাদের আগ্রহ না থাকতো, আপনাদের ডিমান্ড না থাকতো, আপনারা যদি চেম্বারে ভিড় না করতেন, তাহলে সত্যি কথা বলতে কি বলুন তো, এত কষ্ট করে কি এনবিপি ছুটে যেত না। কারণ তাহলে এটাই যে আপনারা এনবিপি কে ডাকছেন, চাইছেন, আবদার করছেন, রিকোয়েস্ট করছেন, সে কারণে এনবিপি কিন্তু ছুটে যাচ্ছে আপনাদের এলাকায়। কতগুলো জায়গায় চেম্বার রয়েছে একটু শুনুন। কলকাতা এবং হাওড়া তো রয়েছে, তার পাশাপাশি মেচেদায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা এবং ডক্টর এন ভট্টাচার্য দুজনকে অল্টারনেটিভ ভাবে আপনারা পেয়ে যান। একটু ফোন করে বিস্তারিত ভাবে জেনে নেবেন। দুর্গাপুরে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা ডক্টর এ হালদারকে পাচ্ছেন। দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে। দিল্লির চেম্বারের জন্য যারা যোগাযোগ করতে চান তারা প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি সংস্থার ডিরেক্টর। একটু ফোন করে কথা বলে নেবেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গুয়াহাটিতে চেম্বার রয়েছে, সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে। বনগাঁর দিকে সমস্ত বন্ধুদের বলবো যারা এতদিন মধ্যমগ্রাম আসছেন, এখন বনগাঁতেই পেয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু সময় দেন ডক্টর বি শর্মা। তো সেখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারছেন। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মালদা অর্থাৎ মালদা থেকে শুরু করে শিলিগুড়ি, কোচবিহার পর্যন্ত পুরো নর্থ বেঙ্গলে আপনারা কিন্তু পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। তাই যারা এতদিন ধরে রিকোয়েস্ট করছিলেন ডাক্তারবাবুকে একবার নর্থ বেঙ্গলে আসবেন এর মধ্যে পুজোর আগে, তাদের জন্য বলবো একবার যোগাযোগ করেই দিন, বি শর্মার সঙ্গে যোগাযোগ করে নিন। মালদায় উনি কিন্তু থাকছেন, গঙ্গারামপুরে উনি থাকছেন, রায়গঞ্জে কিন্তু উনি থাকছেন, পাশাপাশি শিলিগুড়ি এবং কোচবিহারেও কিন্তু ডক্টর বি শর্মা যিনি সংস্থার ডিরেক্টর তাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সুযোগটা কেউ মিস করবেন না। এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং কিন্তু নাম লিখিয়ে ফেলুন। তার পাশাপাশি একটু বলবো যে খড়গপুরে কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। পাশাপাশি যারা আসানসোলের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, হেরিয়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন, শিলচরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল যে এই চেম্বারগুলোতে যদি শর্মাজি আসেন তো অবশ্যই তিনি কিন্তু যাচ্ছেন এবং তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু আপনাদের নাম লেখাতে হবে। আগরতলা এবং জামশেদপুরের জন্য বলবো যে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, যিনি সংস্থার সিএমও। এছাড়া আরো দুটি নতুন চেম্বার মুম্বাই এবং ব্যাঙ্গালোর। কলকাতা তো রয়েছে অনেকগুলো চেম্বার, দিল্লিতে চেম্বার বহুদিন ধরে রয়েছে, কেন বাদ থাকবে মুম্বাই বা ব্যাঙ্গালোর? তো সেই দুটো দিকেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। পুজোর পরে অর্থাৎ অক্টোবরে একটি এবং নভেম্বরে আরেকটি চেম্বারের ওপেনিং, দুটি চেম্বারেই কিন্তু থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এছাড়া আপনারা কিন্তু মধ্যমগ্রামে চেম্বার পেয়ে যাচ্ছেন, সোমবার এবং শুক্রবার করে থাকেন সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা। আপনারা ল্যান্সটাউনে চেম্বার পাচ্ছেন, শোভাবাজার এবং খিদিরপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে চেম্বার পাচ্ছেন। এই লাইভ অনুষ্ঠানে ফোন পান বা না পান, হেল্পলাইন নাম্বারে যদি ফোন করেন সমস্ত রকমের সহযোগিতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কে আছেন বলবেন? নমস্কার।
আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে, হ্যাঁ বলুন কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে, আমার বয়স হচ্ছে 30 বছর, কিন্তু আমার মুখে ব্রাশ করার সময় রক্ত বেরোয় আর পাথর জমে গেছে, আর এটা স্পট পড়ে আছে। এটা কি কারণে? ঠান্ডা গরমে না ভিটামিনের অভাবে? আমি স্পট কোথায় পড়ে আছে? মানে গালের মধ্যে ভিতরে। মানে স্পট বলতে কি ওটা শক্ত কিছু লাগছে? শক্ত না, শক্ত না, মানে একটা দাগ হয়েছে খালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গালের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যে মাড়ি দিয়ে আপনার ব্লাড বেরোয় যখন দাঁত মাজেন, তাই তো? একটু পাথর পাথর হয়ে গেছে। আর পাথর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দাগটা কি গালের বাইরে না ভেতরে বললেন? আমি বুঝতে পারলাম না আর কি। ভেতরে? ভেতরে, ওকে ওকে, শুনতে থাকুন। প্রথম কথা আসি, অ্যাকচুয়ালি যেটা পাথর বলা হয় সেটা তো অ্যাকচুয়ালি পাথর না, সেটা হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, ঠিক আছে? তো ক্যালসিয়াম যখন আমাদের, এটা মেইনলি জল থেকেই আসে আমরা যে করি, এবং তার সাথে সাথে যদি কারো কোনো কিছু নেশা থাকে সেখান থেকে কিন্তু স্টেইন আসে। জেনারেলি যারা ওই সুপারি জাতীয় কিছু খায়, দেখা গেছে তার মধ্যে যে একটা ইয়ে থাকে, কষ হয়, সুপারির একটা কষ হয়, ঠিক আছে? সেই কষটা থেকে কিন্তু ওখানে জমতে থাকে আস্তে আস্তে আস্তে, সেখানে কিন্তু একটা পাথরের মতো সৃষ্টি হয়। আবার একটা কি হয়, অনেকে যারা স্মোক করে খুব বেশি, সেখানেও কিন্তু এই যে নিকোটিনটা সেটা জমতে জমতে ওখানে কিন্তু একটা স্টেইন হয়ে যায়, মানে একটা দাগ পড়ে যায়। এটা তো গেল আমি দাগের কথা বলছি, যেগুলোকে রিমুভ করা যায়। কিন্তু আপনার যে দাঁত ব্রাশ করলে আপনার যে মাড়ি দিয়ে ব্লাড বেরাচ্ছে, এইটা কিন্তু খারাপ। খারাপ কেন? এটাতে অনেক সময় দেখা গেছে যে এই যে কোথাও একটা ক্ষত হয়ে আছে মাড়ির মধ্যে, যেখানে খোঁচা লাগলে আপনার ব্লিডিং হচ্ছে, এটা হতে হতে একটা টাইমে ভেতরে কিন্তু ঘায়ের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় পায়রিয়া। যদি মাড়িতে দাঁতে পায়রিয়া হয় না, মাড়িতেই হয়, পায়রিয়াটা যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে একটা সময় আপনার দাঁত যে ধরে রেখেছে মাড়িটা শক্ত করে, সেটা পুরো নড়ে যাবে এবং তখন সব দাঁত ফেলে দিতে হবে। দাঁতও ড্যামেজ হবে, মাড়িটাও ড্যামেজ হলো। এই যে এটা আপনি বুঝবেন কিভাবে, তার কয়েকটা সিমটম। খুব আর্লি স্টেজে কি হয়, ব্যথা হয়, তারপরে কি হয়, মাড়িতে ব্যথা হয়, তারপরে হচ্ছে এই যে ব্রাশ করলে রক্ত বেরায়। এর পরের স্টেজে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটা এতটা গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ বেরায় কথা বললে, অনেকে বুঝতে পারে না কোত্থেকে, নিজেরটা হয়তো নিজে বুঝতে পারে না, কিন্তু আশেপাশে যারা থাকে তাদেরকে দেখলে আপনি বুঝবেন, তারা আপনার থেকে দূরে সরে যাবে। এইটা কিন্তু মাড়ির ক্ষতির জন্য হয়, এবং হয় কারণ সেখানে পুঁজ জন্মায়, ঠিক আছে? এটাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। এর ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদায় আছে। যদি আপনি এটা ফেলে রাখেন, বয়স কম, 30-31 বছর বয়স, কিন্তু এটাকে যদি ফেলে রাখেন, দেখা যাবে যে ভবিষ্যতে আপনার দাঁতগুলো ফেলে দিতে হচ্ছে, আর তখন অলরেডি আপনার আর করার মতো কিছু থাকবে না, ঠিক আছে? তার জন্য এটাই কিন্তু আয়ুর্বেদের চিকিৎসা আছে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করে আসুন। আর আপনি যে একটা দাগের কথা বলছেন গালে, ওটা যতক্ষণ আপনি সামনে না আসছেন বোঝা যাচ্ছে না কিসের দাগ। জেনারেলি গালের মধ্যে যদি ওরকম দাগ থাকে, লাল হয়ে থাকে, সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হয়। যদি দেখা যাচ্ছে কমে না যাচ্ছে, জেনারেলি আপনি যদি সব ধরনের খাদ্য খাবার খাওয়ান, তাহলে যে আপনি বলছেন না ভিটামিনের অভাবে কি হয়েছে কিনা, তাহলে ভিটামিনের ডেফিসিয়েন্সি গুলো থাকে না, অভাবটা থাকে না। এবার অনেকে আছে যে শাকসবজি খেতে চায় না, শুধু ধরুন একরকম কোনো একটা সবজি খেলো, বা সবজি খেলোই না, খালি মাছ মাংস ডিমের মধ্যে তারা চলে, তাহলে কিন্তু অভাবটা হতে পারে, ঠিক আছে? তবু বলবো এটা কি হয়েছে বোঝার জন্য কিন্তু ডাক্তারবাবুদেরকে এটা দেখাতে হবে। কারণ ছোট জিনিস যদি থাকে সেটাকে আপনি তাড়াতাড়ি সারিয়ে নিতে পারবেন। যদিও কিন্তু ওটা যদি ফেলে রাখেন, দেখা যাচ্ছে ভবিষ্যতে ওটা বড় কিছু আকার ধারণ করছে প্রবলেমটা, তাহলে কিন্তু আপনার অনেক রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় যে রোগটা কি, কোন দিকে যাচ্ছে। ঘাবড়ানোর কিছু নেই, টেনশন করবেন না। আমি আর কথাগুলো শুনে আমি এটাই বোঝাতে চাইছি যে রোগটাকে অবহেলা করবেন না। আপনি মাড়ির ব্যাপারটা নিয়ে আসুন, যখন আসবেন ডাক্তারবাবুকে বলবেন বা দেখাবেন আপনার গালের স্পটটা, অটোমেটিক তার ট্রিটমেন্টও কিন্তু পাশাপাশি হয়ে যাবে।
একদম। আমরা বলি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, সত্যি কিন্তু বোঝার দরকার রয়েছে। এই যে নাহলে এতটা ক্রিটিক্যাল একটা পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে হয়। এবং যদি আপনি অনেক কিছু করছেন, ভালো মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, একবার আয়ুর্বেদে আসুন না, দেখুন না, আয়ুর্বেদে এমন কিছু মেডিসিন রয়েছে যেটা মিরাকেলি কাজ করবে। পরে মনে হবে ইস কেন আগে যোগাযোগ করলাম না, তাহলে সমস্যাটা এত দূর অব্দি ফেলে রাখতে আমাকে হতো না বা জটিল করতে হতো না। সে কারণেই বলি 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। পেটের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম। পেটের সমস্যার সাথে ডাক্তারবাবু একটু জানতে চাইবো যে আমাদের লিভারের কি কোনো সম্পর্ক রয়েছে? একদম, লিভারের বিশাল একটা কিন্তু রোল প্লে করে আমাদের পুরো শরীরের মধ্যেই, তার মধ্যে পেটের সমস্যার জন্য অবশ্যই। দেখুন, আমাদের লিভার থেকে কিছু এনজাইম বেরোয় যেটা আমাদের হজমের জন্য কাজে লাগে। এবার যদি আমার সেই জায়গাটাই, সেই লিভারটাই যদি আমার ড্যামেজ হয়ে যায়, তাহলে তো আর সেই এনজাইম ঠিক মতো সিক্রেশন হবে না। এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি তার যে নির্যাসটা, তার যে নিউট্রিশনটা, সেটা কিন্তু আমাদের শরীরের ভেতরে প্রবেশ করার আগে সেখানে লিভারের পাশ দিয়ে যেতে হবে, লিভারের ওপর দিয়ে। লিভার হচ্ছে একটা দারোয়ানের কাজ করে, তার প্রচন্ড বুদ্ধি। সে ঠিক করে নেয় যে কোনটাকে আমি রক্তে মিশতে দেব, কোনটা রক্তে মিশতে দেব না। এবার সেই যে এত বড় কাজ করছে আমাদের শরীরের মধ্যে, সেই যদি অসুস্থ হয়ে যায় বা সেই যদি মানে ইনজিওর্ড হয়, ঠিক আছে, তাহলে তো তার যে প্রপার কাজটা, ফাংশনটা সে করতে পারবে না। অটোমেটিক দেখা যাবে যে আমাদের পেটের সমস্যা কিন্তু হচ্ছে এবং নতুন নতুন কিন্তু বড় বড় সমস্যা হবে। আমাদের যে সুগারের সমস্যাটা, সেটাও কিন্তু এই লিভার কিন্তু একটা বড় রোল প্লে করে। আমরা শুধু জানি প্যানক্রিয়াস এটার জন্য কাজ করে, কিন্তু দেখা গেছে যে লিভারও কিন্তু বিশাল বড় এটার জন্য রোল প্লে করে। আমাদের এই যে পেটের সমস্যাগুলো, তার মধ্যে অনেক এরকম ব্যাপার আছে যেগুলো থেকে আমাদের হার্টের সমস্যা হতে পারে, আমাদের কিডনির সমস্যা হতে পারে। সবকিছুই কিন্তু এই মানে পেট থেকে শুরু। কেন বলছি আপনি বললে বুঝবেন। আমাদের কিডনির জন্য আমরা ক্রিয়েটিনিন একটা টেস্ট করাই, ক্রিয়েটিনিন লেভেলটা কত আছে, এটা টেস্ট করে বোঝা যায় যে কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা। এইবার যদি দেখা যাচ্ছে সেটা সমস্যা হচ্ছে, আমরা কোথায় প্রথমে সবচেয়ে আগে গার্ড দিই? কি খাবেন কি খাবেন না, যার জন্য ক্রিয়েটিনিন লেভেলটা বাড়তে পারে সেই ধরনের খাবারগুলোকে আমরা প্রথমে বন্ধ করে দিতে বলি। কি সেগুলো? প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন অতিরিক্ত মাত্রায় যদি ফিল্টার করতে হয় তাহলে কিন্তু কষ্ট হয়, কারণ ওটা খুব অ্যাসিডিক নেচারের। ওটা ভাঙতে ভাঙতে কিন্তু একটা অ্যাসিডিক নেচারের জায়গায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আপনি তার পাশাপাশি তখন আবার আমরা খেতে কি বলছি? লাউ খেতে বলছি, ঝিঙে খেতে বলছি, পটল খেতে বলছি, কারণ এগুলো বলবো যে নিউট্রাল এবং অ্যালকালাইনিটি এর মধ্যে অনেক বেশি, যেটা আমার কিডনিকে ক্ষতি করবে না। এই যে ব্যাপারটা, এটা কোথা দিয়ে যাবে? আমার পেট দিয়ে, মুখ দিয়ে গিয়ে পেটে গিয়ে পড়বে, পেটে হজম হবে, লিভার সেটাকে মানে অ্যালাউ করবে ব্লাডে যেতে, তারপর সেটা কিডনির কোষে গিয়ে কাজ করবে, তাই তো? তাহলে লিভার এত বড় রোল কিন্তু প্লে করে যে কোনো রোগের জন্য। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নিই। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলে একটু অসুস্থ, আমি সে বিষয়ে। ছেলের বয়স কত দিদি ভাই? 28। 28 বছর। কি প্রবলেম হচ্ছে বলুন? ওর কোলাইটিস, কোলন ডিসিজ। আচ্ছা আচ্ছা, কোলাইটিস এর সমস্যা রয়েছে। হ্যাঁ, কোলাইটিস, কোলন ডিসিজ আছে এবং পেটে আলসারও রয়েছে। ওরে বাবা। দীর্ঘ 6 বছর ধরে ওর রোগটা ধরা পড়েছে। কি করছি, ডাক্তার বলেছে যে সারা জীবন ওকে ওষুধটা খেয়ে যেতে হবে। কবে ভালো হবে কি না হবে আমরা কিছু বলতে পারছি না। আর অপারেশন করলে 3বার অপারেশন করতে হবে। আমরা ওর একটা ইঞ্জেকশন চলছে, সেটা 2 মাস অন্তর অন্তর চলে, সেটা দিলে একটু ভালো থাকে, আবার 2 মাস অসুস্থ হয়ে পড়ে। এইটা কি কোনো এই আয়ুর্বেদিক চিকিৎসায় কোনো রিকভারি আছে কি? তার সঙ্গে আবার ওর খুব জন্ডিস হয় মাঝে মাঝে। আমি প্রচুর ভোগে। আচ্ছা, ওর খাওয়া দাওয়ার ধরনটা কি ছিল এত বছর? এই খাওয়ার ধরন কোনো সবজি ওকে দেয় না খেতে ডাক্তারে? না না না, তা বলছি না। থাকবে যবে ধরা পড়েছে, 6 বছর ধরে ধরা পড়েছে, তার আগে অশ্ব হয়েছিল। এই অশ্বটা 2বার অপারেশন করার পরে ডাক্তার একটা ভুল ট্রিটমেন্ট করে ফেলেছিল। কিন্তু ওকে 1.5 বছর টানা ব্যথার ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক একবারে খাইয়ে পেট থেকে ওর একদম পুরো নষ্ট করে দিয়েছে। তারপর থেকে যখন আর পারিনি, তখন ডাক্তার ছেড়ে দিয়েছে। তখন আমরা প্রচুর ভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, ব্যাঙ্গালোরটা সব
তখন লকডাউনের থেকে আমরা পিজিতে এখন বর্তমানে ওকে চিকিৎসা করাচ্ছি, কিন্তু চিকিৎসার মাধ্যমে থাকে একটু ভালো থাকে, তারপরে না হলেও ও প্রবলেম অন্যরকম হয়ে যাচ্ছে। আমি ডাক্তারবাবুর কাছে রিকোয়েস্ট করছি, এইটা কি আয়ুর্বেদিকে আসলে কি পুরো কিওর হতে পারে? আমি একটা মা তো। একদম একদম। আর আপনি কোথা থেকে বলছেন দিদিভাই? কৃষ্ণনগর বললেন? কৃষ্ণনগর বললেন না? কৃষ্ণনগর না, নদিয়া। নদিয়া। দিদিভাই আপনি হতাশ হবেন না, পুরোপুরি ট্রিটমেন্ট রয়েছে। বুঝুন, টিভির সামনে থাকুন, টিভির সামনে, টিভিতে শুনুন। দেখুন, আপনার ছেলের যেটা হয়েছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, মানে ওখানে একটা ঘা তৈরি হয়। কেন হয় আমি সেটাই বলছি। আরেকটা হচ্ছে কোলাইটিস আছে। কোলাইটিস মানে হচ্ছে কোলনটার ইনফ্লেমেশন হয়ে যায়, ঠিক আছে? যে কোনো আইটিস যেখানে থাকে কথাটা, সেখানে হচ্ছে সেখানে ইনফ্লেমেশন হয়, ব্যথা হবে, সেই জায়গাটা গরম হয়ে থাকবে, লাল হয়ে থাকে, এরকম একটা সিমটম গুলো থাকে, ঠিক আছে? এগুলো দেখুন, এটা হয়েছে প্রথমে যেটা ছিল হয়তো ওর কনস্টিপেশন ছিল, সেখান থেকে ওর হয়েছে পাইলস হয়ে গেছে। এবার পাইলস এর অপারেশন করে এমন ওষুধ দিয়েছে, তার সাইড এফেক্ট হিসেবে এগুলো দাঁড়িয়েছে, আপনি নিজে বলতে পারছেন। কারণ হচ্ছে দিনের পর দিন গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড, মানে অ্যান্টাসিড খেয়ে গেছে গ্যাসের জন্য, অ্যাসিডের জন্য, আর তার সাথে পেইন কিলার খেয়েছে আপনি বললেন, তার সাথে আবার অ্যান্টিবায়োটিকও দিয়েছে। যেটা হয়ে গেছে সেটা তো আর সেই সময়টা তখন আর ফিরে আসবে না, এত বহুতগুলো বছর হয়ে গেছে। তবে বলবো কি হয়, আমাদের যে মানে স্টমাক আছে তার ভিতরে না একটা মিউকাস মেমব্রেন থাকে ভেতর দিকে, এবং আমাদের মুখের সব পুরোটা জায়গাতেই থাকে, একদম মুখের থেকে শুরু করে একদম অ্যানাস অব্দি, যে পিচ্ছিল করে রাখে জায়গাটাকে এবং প্রোটেকশনের কাজ করে। প্রোটেকশন যাতে পেটের ভিতরে, দেখুন পেটের ভিতরে অ্যাসিড কিন্তু এটা মানে জন্মগত জিনিস, যে অ্যাসিড আসবে খাওয়াটাকে হজম করবে। এবার সেই অ্যাসিডটা যাতে স্টমাকের মাংসপেশিগুলোকে নষ্ট না করে, তার জন্য একটা কোটিং থাকে। খুব একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। কোনোদিন যদি দেখে থাকেন মুরগি সেটাকে কাটছে, তার স্টমাকটাকে যখন কেটেছে দেখবেন উপরে একটা পাতলা একটা লেয়ার থাকে হলুদ কালারের, ঠিক আছে? ওটা হচ্ছে মেমব্রেন, ওটার উপরে মিউকাস গুলো থাকে, ঠিক আছে? যেটা পিচ্ছিল করে রাখে, যাতে স্টমাকটা, যেটা সরিয়ে দিলে স্টমাকের পার্টটা থাকে মুরগির, ওটার মধ্যে গিয়ে আঘাত না করতে পারে, তার জন্য সে সুস্থ হয়। এইবার যে এত বেশি পেইন কিলার খাইয়েছে, খাইয়ে ওইগুলোতে ফুটো করে ফেলেছে, এবং তখন যখন ওই যে অ্যাসিডটা পেটের মধ্যে তৈরি হয়েছে, সেটা যখন ওই ভেতরে গিয়ে খেয়েছে, খেয়ে ওই জায়গাটাকে একটা ঘায়ের সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। গেল। এইবার তার সাথে সাথে কোলনেও গিয়ে প্রবলেমটা হয়েছে, কারণ কোলনেও কোনো ভাবে ইনজিওর্ড হয়েছে। এবার কোলনের কোন পার্টে হয়েছে সেটা ওই রিপোর্ট দেখলে বোঝা যাবে, কোলোনোস্কোপি যদি করে থাকে সেখানে আসবে। এগুলো কিন্তু সেই রিপোর্টেই ধরা পড়ে যে কোন এই সাথে। এবার আপনার এগুলো ডায়াগনোসিস হয়ে গেছে, ট্রিটমেন্ট চলেছে, এখনো চলছে, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন আসেনি। এবার আমি আপনাকে বলবো, আপনি ওষুধ খাইয়ে যাচ্ছেন, এটা সারা জীবনই খাওয়াতে হবে, ডাক্তারবাবুরা নিজেরাই বলে দিয়েছে, আগেই অপারেশনের দিকে যাবেন না। আয়ুর্বেদ চিকিৎসা এমন বড় বড় কিছু রোগকে ঠিক করে দেয়, মানে সেটা হয়তো আপনার কাছে মনে হবে এটা কি মানে অবাক লাগবে, মিরাকেল মনে হবে। সত্যি প্রকৃতি কিন্তু মিরাকেলেরই কাজ করে। আপনাকে রিকোয়েস্ট করব, একবার আপনি আমাদের যে ক্লিনিক আছে ওখানে গিয়ে যান, পুরো রিপোর্ট নিয়ে যাবেন, সব নিয়ে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস আছে যে আপনি এখানে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন, আর সারা জীবন ধরে আপনার এই বাজে ওষুধগুলো, কেমিক্যাল যুক্ত ওষুধ যার এত সাইড এফেক্ট, সেগুলো খেতে হবে না। আমাদের এখানে যে ট্রিটমেন্ট পদ্ধতিটা আমি সেটাও বলে দিচ্ছি। আপনি আসবেন, আসার পর ডাক্তারবাবুরা দেখে যদি কোনো টেস্ট বললো বা আগের রিপোর্ট দেখে যদি ওনারা বুঝে নেয় যে হ্যাঁ কি চিকিৎসা করতে হবে, তাদের চিকিৎসা শুরু হয়ে যাবে। চিকিৎসা কিছু মাস করার পরে আপনাকে আরেকবার রিপোর্ট করাবে, দুটো রিপোর্টে কম্পেয়ার করে আপনি বুঝে যেতে পারবেন যে কি ছিল, এখন কি জায়গায় রয়েছে। এরকম আমাদের অনেক বড় বড় কেস কিন্তু সমাধান হয়েছে। আমরা আশা করছি আপনার ছেলের যে প্রবলেমটা এটাও ঠিক হবে। আরেকটা কথা, যেটা পাইলস এর প্রবলেম, পাইলসও কিন্তু কেটে দিলে পার্মানেন্ট সলিউশন হয় না। আমাদের এখানে পাইলস এর পেশেন্ট এমনও হয়েছে, অপারেশন করেছিল সে ভদ্রলোক, আমি নিজে চোখে সে পেশেন্টকে দেখেছি, ভদ্রলোক অপারেশন করেছিল, ঠিক হয়ে গেছে, 20 বছর না 25 বছর পর আবার সেই প্রবলেমটা এসছে। এবার উনি আর অপারেশন করতে সাহস পায়নি, ভয় পেয়েছে। উনি আমাদের ট্রিটমেন্টে রয়েছে, উনি আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। এরকম অনেক কেস আছে, এরকম মানে বড় বড় ব্যাপার আছে, বড় বড় রোগের ব্যাপার আছে যেগুলো কিন্তু সুস্থ হয়ে গেছে।
আপনাকে একটা বলবো, আপনি যে মানে অসহায় হয়ে যেভাবে আপনি আমার থেকে জানতে চাইলেন, বলবো একবার আপনি যান, একবার গিয়ে কথা বলুন, আপনার ডিটেলস আলোচনা করুন, এই হয়েছিল কি হয়েছিল, রিপোর্ট গুলো নিয়ে যাবেন। ওনারা দেখে কিন্তু আপনাকে প্রপার গাইড করবে। হয়তো ওষুধ কারো 2 মাস বেশি খেতে হয়, কারো 2 মাস কম খেতে হয়, কিন্তু একটা টাইমের পর সুস্থটা হয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রেজাল্ট গুলো। এবং আপনি আরো যদি আমাদের প্রোগ্রাম দেখেন তাহলে বুঝবেন যে আরো টিভিতে, আমাদের টিভিতে আরো পরপর যে প্রোগ্রাম গুলো হয় তাতে কিন্তু আমরা পেশেন্টের ফিডব্যাক গুলোও দেখাই, যে কি বলছে পেশেন্টরা আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে। আপনাকে রিকোয়েস্ট করব একবার হেল্পলাইনে কল করুন, হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে টিভিতে, করে আপনি একটা নেক্সট ডেট কবে আছে, আপনি নদিয়াতে কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরে আছে, ওখানে একবার দেখিয়ে নিতে পারেন। একদম একদম অবশ্যই। তবে দিদি ভাই আপনাকে আরেকটা রিকোয়েস্ট করতে পারি, আপনি চাইলে কৃষ্ণনগর অবশ্যই যোগাযোগ করতে পারেন। আরেকটু কষ্ট করে যদি ছেলেকে নিয়ে আপনি মধ্যমগ্রাম চলে আসেন। কেন বলছি, কৃষ্ণনগরে যে চিকিৎসককে পাচ্ছেন তিনি কিন্তু মধ্যমগ্রামে থাকবেনই, তার পাশাপাশি আরো 2-3 জন অভিজ্ঞ চিকিৎসককে আপনারা পাবেন। একমাত্র মধ্যমগ্রাম চেম্বার বা ল্যান্সটাউন চেম্বার, এমন দুটি চেম্বার, দুটো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ চেম্বার, মধ্যমগ্রাম চেম্বার, ল্যান্সটাউন চেম্বার, যেখানে একসাথে 3-4 জন অভিজ্ঞ চিকিৎসককে আপনারা পাবেন। সে কারণে আপনার যেহেতু এই যে এত আবেগতাড়িত হয়ে ফোন করলেন, আপনি কাঁদতে কাঁদতে কথা বলছেন, আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য একবার ছেলেকে নিয়ে সমস্ত রিপোর্ট নিয়ে মধ্যমগ্রাম চেম্বারে চলে আসুন। সমস্ত 3-4 জন ডাক্তারবাবু দেখবেন একসাথে, কিন্তু আপনার সমস্ত রিপোর্ট দেখবেন, ছেলের সাথে কথা বলবেন, আপনার সাথে কথা বলবেন, তখনই কনফিডেন্স পাবেন। আপনি কাঁদছেন, ভাবছেন আমার ছেলের এই অবস্থা কেন হলো, ওখানে গিয়ে দেখবেন আরো আপনার ছেলে থেকে ক্রিটিক্যাল সমস্যা নিয়ে মানুষ আসে, তখন মনে হবে আমার ছেলের সমস্যা তো কিছুই না, আপনার মনে বিশ্বাস বাড়বে। তো প্লিজ অসহায় বোধ করবেন না, একবার যোগাযোগ করুন। দিদি ভাই আপনি নিশ্চয়ই অনুষ্ঠান শুনছেন, সকলে শুনছেন। 9830235527 বা 3727 বা 37 যে দুটি নাম্বার রয়েছে সেই দুটি নাম্বার এনবিপির নাম্বার, বাকি নাম্বার কিন্তু চ্যানেলের নাম্বার। সেখানে ফোন করলে ডাক্তারবাবুদের পাবেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এনবিপির। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে রাম সরকার বলছি। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স 45। তো একটু তাড়াতাড়ি বলুন, কি প্রবলেম, সময় কম। আমার প্রবলেম হচ্ছে মির্গি প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন শব্দ শুনলে বা কোন মানে কান্নাকাটি শুনলে ওটাই মোচা হয়ে যায়, দাঁত বসে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এটা কিন্তু নার্ভ জড়িত, ব্রেন জনিত একটা কারণ। আপনার ইমোশনটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় সেই সময়, ঠিক আছে। মৃগী হচ্ছে একটা ব্রেনের রিলেটেড প্রবলেম বা নার্ভ রিলেটেড প্রবলেম। এর চিকিৎসা কিন্তু রয়েছে, আপনার একবার আসতে হবে, এসে দেখাতে হবে। আর আগের যা রিপোর্ট যদি থাকে, যদি আপনি সিটি স্ক্যান করে থাকেন বা অন্য কোনো রিপোর্ট করে থাকেন, সেগুলো নিয়ে আসবেন। যদি রিপোর্ট না থাকে আগে রিপোর্ট করবেন না, আগে ডাক্তারবাবুদের কাছে আসুন, ডাক্তারবাবুরা বলে দেবে কোন টেস্ট করাতে হবে। যদি ওনারা মনে করেন যে আপনাকে টেস্ট করাতে হবে, ওনারা বলে দেবে, সেইটাই খালি করলে হবে, নিজে থেকে আর দরকার নেই। যদি আগের রিপোর্ট থাকে সেগুলো নিয়ে আসবেন, ডাক্তারবাবুরা দেখে নেবে। এর কিন্তু ট্রিটমেন্ট আয়ুর্বেদাতে রয়েছে। পাইলস ফিশার ফিস্টুলার ট্রিটমেন্টও কিন্তু আয়ুর্বেদাতে ভীষণ ভালো রয়েছে। আমি মাঝখান থেকে এই কথাটা এই কারণে আনলাম যে বহু মানুষ অপারেশন করে, এই যে দেখুন অপারেশনের কি পরিণতি, মাত্র 28 বছরের একটা ছেলের জীবনকে নরক যন্ত্রণায় কিন্তু ঠেলে দিয়েছে তারা। এবং এই ধরনের কোন সাইড এফেক্টের সম্মুখীন বোধহয় এনবিপি তেলে আমাদের হতে হয় না, এটা হতে হয় না। এবং যারা ওরকম কন্ডিশন থেকে আসছে তারা সুস্থ হচ্ছে। এক একজনের পাইলস দিয়ে রক্ত পড়ছে, মানে টয়লেটে যেতে ভয় পায়, এরকম পেশেন্ট দেখেছি যে যেতে ভয় পাচ্ছে, বলছে না আমার করবো না। মানে সেখানে কি হচ্ছে, আরো বেশি কনস্টিপেশন হয়ে যাচ্ছে, আরো রোগটা বেড়ে যাচ্ছে। সেই পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে এখন হাসি মুখে আসছে, কথা বলছে, ফলো আপ করছে, ভালো আছে। এই সব ব্যাপারগুলো কিন্তু আপনারা এখানে এলে বুঝতে পারবেন। একদম, প্রচুর মানুষ ভালো আছে, তাদের ভালো থাকার কথাগুলো কিন্তু অবশ্যই তারা আপনাদের সামনেও তুলে ধরে, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দেখতে পাবেন। যদি আজকে হাতে সময় সত্যি একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। আর যারা যোগাযোগ করতে ইচ্ছুক 9830235527 বা 37 নাম্বারে কিন্তু এখনই ফোন করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।